আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আমরা আজকে খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। আমেরিকা এবং ইসরায়েলের মধ্যে যে মধুর সম্পর্ক ছিল সেটাতে বড় ধরনের ভাটা পড়েছে। এটার ইঙ্গিত অনেক দিক থেকে আসছে। ইসরায়েলি মন্ত্রীরা আমেরিকাকে ব্যাপক পরিমাণে সমালোচনা করছে। আমেরিকার মন্ত্রীরা, আমেরিকার ভাইস প্রেসিডেন্ট ইসরায়েলের ব্যাপক পরিমাণে সমালোচনা করছে। এই তুই আমার বিরুদ্ধে কথা বলবি না তুই, এরকম ভাবে একটা ঘটনা, এরকম ভাবে একটা পরিস্থিতি চলছে। কিন্তু কথা হচ্ছে ইরানের এখানে কেমন চলছে ঘটনাগুলো। ইরান এবং ইসরায়েল এরা দুই পক্ষই একটা জিনিস জানে। জিনিসটা হচ্ছে যে ট্রাম্প এই মুহূর্তে মাইকে চিপায় আছে। শব্দটা আমি জানি না, খারাপ লাগতে পারে আপনাদের কাছে, কিন্তু বাস্তবতা হচ্ছে ট্রাম্প এই মুহূর্তে মাইকে চিপায় আছে। এখন প্রশ্ন হচ্ছে ট্রাম্প কিভাবে মাইকে চিপায় পড়তে পারে। ইসরায়েল খুব ভালো করে জানে যে ট্রাম্প পুরোপুরি, যতই এখানে সমালোচনা করুক যাই করুক, পুরোপুরি ইসরায়েলের বিরুদ্ধে যেতে পারবে না। সে বিভিন্ন ভাবে ইসরায়েলের কাছে ধরা, হয়তো হতে পারে অ্যাপস্টাইন ফাইল নিয়ে, তারপরে নির্বাচন নিয়ে, তার আগামী নির্বাচন নিয়ে, এই সবগুলো নিয়ে ইসরায়েলের কাছে ধরা। শুধু ট্রাম্প না, আমেরিকার বেশিরভাগ রাজনীতিবিদরাই। ট্রাম্প, তার আশেপাশে যারা আছে, এরা সবাই হচ্ছে ইসরায়েলের লোক, ইসরায়েলের পক্ষের লোক, ইসরায়েলের বন্ধু, ইসরায়েলের জন্য কাজ করে। যতটা না আমেরিকার জন্য, তার চেয়ে বেশি ইসরায়েলের জন্য কাজ করে। সেই সমস্ত লোক দিয়ে ট্রাম্প ঘেরা। সুতরাং ইসরায়েল খুব ভালো করে জানে যে ট্রাম্প তাদের কাছে আটকা। আবার এই যুদ্ধ চালানোর পরে, জাস্ট 1 মাস যুদ্ধ চালানোর পরে, ইরান খুব ভালো করে জানে যে ট্রাম্প একটা ইরানের বিরুদ্ধে অল আউট যুদ্ধ চালাতে পারবে না। সেরকম পরিস্থিতি এখন তার নাই। কেন নাই? ট্রাম্প ইরানের বিরুদ্ধে যেই আক্রমণটা চালিয়েছে সেটা আমেরিকার আইন অনুযায়ী কোনো যুদ্ধ না। আমেরিকার আইন অনুযায়ী সেটা হচ্ছে একটা সামরিক অভিযান, নির্দিষ্ট একটা সময়ের জন্য, 1 মাসের জন্য। এবং এজন্য দেখবেন যে 1 মাস পরে এসে ট্রাম্প সরাসরি বলে দিয়ে, হঠাৎ করে বলে দিয়েছে যে আমি যুদ্ধ বন্ধ করলাম। সেখানে সে বিভিন্ন ধরনের বাহানা দেখিয়েছে, অজুহাত দেখিয়েছে, এটা দেখিয়েছে সেটা দেখিয়েছে, কিন্তু সে যুদ্ধ বন্ধ করেছে এবং নতুন করে সে করতে পারে নাই। শেষ পর্যন্ত যুদ্ধ বন্ধ করে ইরানের সাথে চুক্তি করতে বাধ্য হয়েছে। ট্রাম্প নিজের পাতা ফাঁদে নিজেই পড়েছে। কি সেটা? সেটা হচ্ছে হরমুজ প্রণালী। ইরান তো চেয়েছিল যে এই যুদ্ধটা আমি হরমুজ প্রণালীতে নিয়ে আসি। ট্রাম্প শেষ পর্যন্ত করেছে কি, যে যুদ্ধটা হরমুজ প্রণালীতে সেও নিয়ে গেছে। তার শেষে গিয়ে ডায়লগ ছিল যে হরমুজ প্রণালী খুলে দিতে পারলেই আমি হচ্ছে এই যুদ্ধে জিতে যাব। মানে হরমুজ প্রণালীর খোলাই হচ্ছে আমার এই যুদ্ধের বিজয়। তো শেষ পর্যন্ত হরমুজ প্রণালী খুলে দেওয়া হয়েছে, ট্রাম্প যুদ্ধে বিজয় হয়েছে তার দিক থেকে। এখন ইরান খুব ভালো করে জানে যে যদি কোনো ঝামেলা হয় হরমুজ প্রণালী আটকে দেবো, কারণ সে যুদ্ধের বিজয় এটা দিয়ে দেখাচ্ছে। হ্যাঁ, ইরান পরমাণু অস্ত্র বানাবে না, এটার চুক্তি এখনো পর্যন্ত ফাইনাল হয় নাই। সুতরাং এই পর্যন্ত যতটুকু যা ঘটেছে তাতে ট্রাম্পের বিজয় হচ্ছে হরমুজ প্রণালী। তো হরমুজ প্রণালী যদি বন্ধ করে দিই, ট্রাম্প মাইনকে চিপায় পড়বে। আর ইসরায়েলের বিষয়টা হচ্ছে যে আমি লেবাননে আক্রমণ চালাবো। ট্রাম্প ইরানের সাথে যতই চুক্তি টুক্তি যা করে করুক, আমি ইরানের সাথে ইসরায়েল কি বলে লেবাননে আক্রমণ চালাবো, এবং লেবাননে আক্রমণ চালালে ট্রাম্প তেমন কিছু করতে পারবে না। ট্রাম্প আমার বিরুদ্ধে কোনো অ্যাকশনে যেতে পারবে না। ট্রাম্প এই ধরনের ঝামেলায় আছে দুই পক্ষ জানার কারণে। দুই পক্ষ তাদের এই দুই দিকে রশি ধরে টান দেয়। ইসরায়েল আক্রমণ চালানো ছাড়া, এই যে এবছরের শেষে ইসরায়েলের নির্বাচন আছে, মনে হয় এই কয়েক মাস পরে, 2-3 মাস পরে ইসরায়েলের নির্বাচন আছে। নেতানিয়াহু সেই নির্বাচন পর্যন্ত সে এই যুদ্ধ চালিয়ে যেতে হবে তার। আর ট্রাম্পের নভেম্বরে নির্বাচন আছে, এই নির্বাচন পর্যন্ত তার যুদ্ধ বন্ধ করতে হবে, যুদ্ধ বন্ধ করে রাখতে হবে। দেখেন দুজন কি ধরনের একটা সমস্যায় পড়ছে। ট্রাম্পের হচ্ছে যুদ্ধ বন্ধ করে রাখতে হবে, নেতানিয়াহুর হচ্ছে যুদ্ধ করতে হবে। আর ইরানের হচ্ছে ভাই তুমি আক্রমণ চালাবা, আমি হরমুজ বন্ধ করে দেব।
যে কারণে এই যে প্রশ্নগুলো আসে আপনাদের কাছ থেকে বিভিন্ন ধরনের, যে ভাই আসলে ঘটনাটা ঘটছে কি, আসলে ঘটনাটা হচ্ছে ট্রাম্প মাইন্ড ক্যাচিপায় আছে এবং আমেরিকা, এই ইরান আর ইসরায়েল তাদের হাতে রশি ট্রাম্পকে এরকম ধরে টান দিচ্ছে। বর্তমান পরিস্থিতি বলতেছি, 2 দিন পরে কি হয় সেটা এখন বলতে পারবো না। আর আমেরিকার সাথে ইসরায়েলের তো মোটামুটি দ্বন্দ্বটা একটা ভালো লেভেলে চলে যাচ্ছে। আমেরিকা হয়তো চাইবে ইসরায়েলে সরকার পরিবর্তনের, মানে নেতানিয়াহু যেন ক্ষমতায় না আসে সেরকম একটা ব্যাপারে হস্তক্ষেপ করতে চাইবে। আর যে সমস্ত জরিপ দেখা যাচ্ছে, নির্বাচন যদি হচ্ছে ফ্রি অ্যান্ড ফেয়ার হয়, নির্বাচন কোনো ধরনের ইলেকশন ইঞ্জিনিয়ারিং ছাড়া হয়, তাহলে ইসরায়েলে নেতানিয়াহুর ক্ষমতায় আসার সম্ভাবনা কম। এই হচ্ছে বর্তমান সমস্যা। এখন এই বর্তমান সমস্যা থেকে সামনে গিয়ে কে কি করবে না করবে সেই দিকে এই মুহূর্তে আর যাচ্ছি না। এই যুদ্ধের বাইরে গিয়ে কিছু কথা বলা দরকার, যেটা আমার মনে হয় অনেক দর্শকের চাওয়া পাওয়ার মধ্যে। যুদ্ধের বাইরে গিয়ে কোন কোন বিষয় নিয়ে কথা বলতে পারি? আমি মাঝে মাঝে নিজেও ভাবি যে যুদ্ধের মধ্যে আমরা এমন ভাবে ঢুকে গেছি যে এর বাইরে যে কোনো বিষয় আছে সেটাই এখন মনে হচ্ছে না, অথচ এই যুদ্ধের বাইরে লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ চলতেছে, তাদের জীবন চলতেছে, জীবনযাত্রা ঠিক মতো চলতেছে। যুদ্ধের বাইরে কি হতে পারে, কি আছে যুদ্ধের বাইরে, কি আছে? যেমন ধরেন ফুটবল খেলা আছে যুদ্ধের বাইরে। এবছরে ফুটবল খেলাটাকে ব্যাপক পরিমাণে হচ্ছে রাজনীতিকরণ করা হয়েছে, যে কারণে আন্তর্জাতিক মহলে এই ফুটবল খেলার ভ্যালুটা বা এই ফুটবল খেলার প্রতি যে টান সেটা একটু কমেছে, কিন্তু দর্শকদের মধ্যে এই ফুটবল খেলার টান কমে নাই, তারা যথেষ্ট পরিমাণে খেলাগুলো উপভোগ করছে। একটা। দ্বিতীয় হচ্ছে, এখন এই যুদ্ধ বন্ধের কারণে, যুদ্ধ বন্ধ হওয়ার কারণে বিভিন্ন দেশ নতুন করে তাদের এই যে ব্যবসা বাণিজ্য বিনিয়োগ এগুলো নিয়ে কাজ করছে। একটা কথা আছে না রবীন্দ্রনাথের, যে হৃদয় যতই ব্যথিত থাক কর্মচক্র চলিতেই থাকে। তো এই যুদ্ধ বিগ্রহ এগুলো চলতেছে, কিন্তু আপনার দৈনন্দিন জীবন তো চলতেছে। এই দৈনন্দিন জীবনে অনেকগুলো বিষয় আপনাকে আমাকে প্রভাবিত করে। সেই বিষয়ের মধ্যে সবচেয়ে বড় হচ্ছে আপনার মানে অর্থনৈতিক সচ্ছলতা, এটা একটা। আরেকটা হচ্ছে, যখন অর্থনৈতিক সচ্ছলতা আসে তখন আপনার দরকার হয় মানসিক শান্তি। এই দুটো যারা একত্র করতে পারে, অর্থনৈতিক সচ্ছলতার সাথে মানসিক শান্তি, তারা হচ্ছে এই দুনিয়ায় সবচেয়ে বড় রাজা। এর উপরে আর কোনো রাজা বলতে কিছু নাই, কিং বলতে কিছু নাই। এখন এই অর্থনৈতিক সচ্ছলতা আর মানসিক শান্তি দুটোকে একত্র করার জন্য কি করতে হবে? একটা প্রশ্ন না? দর্শক বলুন, ভাই কোথ থেকে কোন দিকে যাইতেছেন? যাইতেছি কারণ হচ্ছে একটা আরেকটার সাথে সম্পৃক্ত। আমি জানি না এখনো পর্যন্ত কোন ধরনের সার্ভে হয়েছে কিনা যে গত 3-4 বছরের যে যুদ্ধ, এই যুদ্ধ আন্তর্জাতিকভাবে মানুষের সাইকোলজিটাকে কোথায় নিয়ে গেছে। যুদ্ধ না, যদি করোনা ভাইরাস থেকে শুরু করে ধরা হয়, যে করোনা ভাইরাসের সময় থেকে শুরু করে এই আজ পর্যন্ত মানুষ, মানে যদি আপনি আন্তর্জাতিক বিষয়গুলো নিয়ে খুব বেশি চিন্তা করেন, তাহলে আপনি দেখবেন যে আপনি নিঃশ্বাস নেওয়ার মানে স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ পান নাই। এত বড় বড় জিনিসগুলো আমাদের প্রত্যেক দিনের জীবনকে অতিষ্ঠ করে দিয়েছে। প্রত্যেক দিনের জীবন, দৈনন্দিন জীবনটাকে অতিষ্ঠ করে দিয়েছে। এখন এই যে দৈনন্দিন জীবনকে অতিষ্ঠ করার মতো কয়েকটা ঘটনা, বড় বড় ঘটনা, ইউক্রেন যুদ্ধ, করোনা ভাইরাস, তারপরে হচ্ছে গাজা যুদ্ধ, এরপরে ইরান যুদ্ধ, লেবানন যুদ্ধ, বাকিগুলোর কথা না হয় নাই বললাম, আরো যেগুলো আছে সেগুলো হয়তো সরাসরি আপনাকে আমাকে এতটা প্রভাব ফেলে না। এখান থেকে স্বাভাবিকভাবেই মানুষ চাইবে যে আচ্ছা ঠিক আছে, আমি একটু আমার মানে স্বাভাবিক জীবনে ফিরে আসি। এই স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য কি দরকার? স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য হচ্ছে মানে আপনাকে এই আন্তর্জাতিক এই বিষয়গুলো থেকে দূরে থাকতে হবে, অর্থাৎ সরোয়ারের ভিডিও আপনার দেখা বন্ধ করতে হবে স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্য, এছাড়া কোনো উপায় নেই। হ্যাঁ, এক। দ্বিতীয় হচ্ছে
যে আপনার বলয় ধরতে হবে, বলয়। আপনি আপনার জীবনটাকে মাঝখানে রেখে আপনি অনেকগুলো এই কি বলে সার্কেল আঁকবেন, যে আমি হচ্ছে আমার জীবনের মাঝখানে, এই আমার জীবনের আমার পরে আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ সার্কেলে কারা আছে আঁকবেন বসে বসে, যে আমার সবচেয়ে গুরুত্বপূর্ণ সার্কেলে কে আছে। সবার আগে আসবে আপনার পরিবার, তারপরে আসবে আপনার আত্মীয় স্বজনের মধ্যে থেকে কয়েকজন, তারপরে আসবে আপনার বন্ধু বান্ধবের মধ্যে থেকে কয়েকজন। সেই সার্কেলটা নিয়ে আপনি একদিন ভাববেন যে আচ্ছা আমি এই সার্কেলটা নিয়ে কতটুকু ভাবছি বা এদেরকে আমি কতটুকু সময় দিচ্ছি, এদের সাথে আমি কতটুকু টাইম পাস করতেছি। এরপরে আপনি তাদের পরে মানে এই গুরুত্বপূর্ণ ব্যক্তিদের পরের যে কম গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে আরেকটা সার্কেল আঁকবেন আরেকটু দূরে, সেখানে বসাবেন যে সেই সার্কেলে কারা কারা আছে কম গুরুত্বপূর্ণ, যে যাদের সাথে আপনার প্রত্যেক দিনের যোগাযোগ নাই কিন্তু সপ্তাহে একবার করে যোগাযোগ হয় বা ভাবতে হয় তাদের নিয়ে। এরপরে তখন দেখবেন যে হচ্ছে আপনার আত্মীয় স্বজন এবং বন্ধু বান্ধবের আরো একটু যে সার্কেল আছে সেটা। এরপরে আপনি যখন আরেকটা বড় সার্কেল আঁকবেন, সেই সার্কেলে দেখবেন যে আপনার কারা আছে যাদের সাথে আপনার কখনো দেখা হয় না, তাদের নিয়ে আপনি ভাবতেছেন। এই ধরেন রাজনীতিবিদরা অমুক এইটা বলছে, সমুক এইটা বলছে, অমুক এইটা বলছে, এই বলতেছে, এরপরে এইটা বলছে। এই যে রাজনীতিবিদদের যে মানে রাজনীতিবিদ এবং অন্যান্য যে বিষয় আন্তর্জাতিক বিষয়গুলো, সেই সার্কেল এটা বসানোর পরে আপনি বলবেন কি যে আচ্ছা এই সার্কেল কোনটা নিয়ে আমি সবচেয়ে বেশি ব্যস্ত থাকি। দেখবেন যে আপনি ওই থার্ড সার্কেল নিয়ে সবচেয়ে বেশি ব্যস্ত থাকেন, যেখানে আছে ট্রাম্প, যেখানে আছে ইরান, যেখানে আছে ইসরায়েল, যেখানে আছে সরোয়ারের এইসব আলোচনা। এখানে যেহেতু যুদ্ধ মোটামুটি শেষ হয়ে গেছে, এজন্য আজকের এই লাইভটাতে এই কথাগুলো বলছি যে আমাদের একটু নিজে বসে এখন হিসাব করা দরকার যে আমি আর কতটা এটার মধ্যে ঢুকে যাব। বের হন, একটু বের হন, বের হয়ে আপনি ওই সার্কেল গুলোকে দেখেন। এটা আমি আমার নিজের জন্য বলতেছি, যাদের ভালো লাগে আমার সাথে সাথে শুনতে পারেন। সহজ কথা যেটা, যে আমরা অনেক বেশি এই জিনিসগুলোর মধ্যে এমন ভাবে ঢুকে গেছি যে মানে সাইকোলজিক্যাল একটা ইয়া হয়ে গেছে। যাই হোক, গেল সে কথা। এখন অনেক দর্শকের এই যে কি বলে বিভিন্ন জিনিস নিয়ে কথা আছে। এক দর্শক বলছেন আল্লাহর ইবাদত কি এর মধ্যে বাদ পড়ছে কেন? এটা কি আমার বলতে হবে? এটা বলার জন্য হাজার হাজার লোক আছে, এটা তো আপনিও জানেন যে এটার মধ্যে বাদ পড়ার কিছু নাই। এক দর্শক বলছেন ক্যাপশন দিচ্ছেন কি, বলতেছেন কি। ক্যাপশন যেটা দিছি সেটা নিয়ে শুরুতে মোটামুটি 5-7 মিনিট বলে ফেলেছি এবং এটার সাথেই এটা সম্পৃক্ত ছিল সেই ক্যাপশনের সাথে। তো প্রশ্ন, ক্যাপশনের বিষয়টা নিয়ে প্রশ্ন, অনেকের এই প্রশ্নটা আছে। 1 নম্বর প্রশ্ন হচ্ছে যে ইরান আমেরিকা যুদ্ধবিরতি হয়েছে কিনা, শান্তি চুক্তি হয়েছে কিনা। ইরান আমেরিকা যুদ্ধবিরতি হয়েছে। ইরান আমেরিকার মধ্যে শান্তি চুক্তির আগে 7 দিনের একটা সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে, অর্থাৎ যুদ্ধ এইখানে শেষ আপাতত। এরপরে প্রশ্ন হচ্ছে যে এই যুদ্ধ যে শেষ হলো, আমেরিকা এটা মানবে কিনা, ইরান এটা মানবে কিনা, ইসরায়েল এটা মানবে কিনা, সেই প্রশ্নে আসছি। এরপরে হচ্ছে হরমুজ প্রণালী পুরোপুরি খুলে দেওয়া হয়েছে কিনা। হরমুজ প্রণালী এই গত 1 ঘন্টা আগে পর্যন্ত পুরোপুরি খুলে দেওয়া ছিল এবং আমেরিকার হিসাব অনুযায়ী বা আমেরিকার কথা অনুযায়ী হরমুজ প্রণালী দিয়ে এখনো পর্যন্ত 55টা বাণিজ্যিক জাহাজ এবং বহু তেলবাহী জাহাজ গিয়েছে। 17 মিলিয়ন ব্যারেল তেল নিয়ে জাহাজ যাচ্ছে। এটা হচ্ছে আমেরিকার কথা। অর্থাৎ হরমুজ প্রণালী উন্মুক্ত করে দেওয়া হয়েছিল এই যুদ্ধের ইয়ার পরে। এখন ইসরায়েল এই যুদ্ধবিরতি মানছে কিনা। ইসরায়েল বলছে আমি সবকিছু মানবো কিন্তু লেবাননকে আমার হাতে ছেড়ে দিতে হবে। লেবানন হচ্ছে আমার জিনিস, ওটাকে আমি পিটাবো, ওটাকে আমি অত্যাচার করব, নির্যাতন করব, ওরে বাঁধবো, ওরে হচ্ছে যখন ইচ্ছা মারবো, ওর চোখ উঠাবো, ওর হাত উঠাবো, ওর পা উঠাবো, ওকে নিয়ে আমি মজা করব, ওর গায়ে আগুন দেব, কিন্তু তোমরা কিছু বলতে পারবে না।
যদি এই শর্তে মানো তাহলে হচ্ছে আমি এই ইরান নিয়ে আর কিছু বলবো না। এখন এই শর্ত তো কেউ মানবে না, কিন্তু সে করতেছে এবং তাকে কেউ ফিরাচ্ছে না, ঠেকাচ্ছে না। এখন এই যে সে এগুলো করতেছে, ইরান তখন বলতেছে ঠিক আছে আমি হরমুজ প্রণালী বন্ধ করে দিলাম। 1 ঘন্টা আগে ইরান বলছে আমি হরমুজ প্রণালী বন্ধ করে দিলাম। আবার সেই একই ইরান বলছে যে আমি আগামীকালকে সুইজারল্যান্ডে যে আমেরিকার সাথে বৈঠক হবে সেই বৈঠকে আলোচনার জন্য আমি টিম পাঠাচ্ছি। তো সেই বৈঠকে আলোচনার টিম কি করবে? তার কথা হচ্ছে সেই বৈঠকে আলোচনার টিম নতুন আলোচনার জন্য না, এই যে যুদ্ধবিরতির যে কথাগুলো আমাদের এগ্রিমেন্টে ছিল, যেটা আমরা সাইন করেছি, সেটা কেন বাস্তবায়ন হচ্ছে না, সেটা বাস্তবায়ন না হলে আমরা এখন আমেরিকার উপরে প্রেসার ক্রিয়েট করার জন্য ওখানে যাচ্ছি। বিষয়টা বুঝতে পারছেন? আমেরিকার উপরে প্রেসার ক্রিয়েট করার জন্য যাচ্ছে। এখন আসি সেই কথায় যে ভাই আপনি তো বললেন ইরান জিতে গেছে, আপনি তো বললেন ট্রাম্প হেরে গেছে, আপনি তো বললেন একেবারে আমেরিকার এটা শেষ সেটা শেষ, আপনি তো বললেন যে এটা বিশাল একটা যুদ্ধবিরতির বিজয়, কিন্তু এখানে যদি আমেরিকা আবার ইরানের উপর আক্রমণ করে, ইসরায়েল যদি এই যুদ্ধবিরতি না মানে, ইসরায়েল যদি ইরানের উপর আক্রমণ করে, ইসরায়েল যদি লেবাননে আক্রমণ করে, নতুন করে আবার যদি যুদ্ধ শুরু হয়, তাহলে এখানে কিসের বিজয় হলো, কিসের কি? তাই না? এই প্রশ্ন তো সবার। এখন এই প্রশ্নের উত্তর দিতে গেলে আমাকে 3-4টা জিনিস দেখতে হবে। 3 মিনিটের ভিতরে লাইভ শেষ করবো। 3-4টা জিনিসের মধ্যে একটা হচ্ছে আপনার যে এই যুদ্ধের আগে তারা কি বলে যুদ্ধ শুরু করেছিল, সেগুলো কোনোটা হয়েছে কিনা। কোনোটাই হয় নাই, কোনোটাই পায় নাই। এটার উদাহরণ আমি এভাবে দিই। ধরেন একটা বোতলের মধ্যে, কাচের একটা বোতলের মধ্যে আপনার হচ্ছে কি বলে ভালো মানের আচার আছে, আপনি পছন্দ করেন খুব ভালো, সেই আচারটা আমি নিয়ে আসি, বোতলটা আমার, আচারটা আমি নিয়ে আসি। এখন আপনার কথা হচ্ছে যে আমি ওই বোতলের আচার নেবই। আমি বললাম যে ভাই এটা আমার, তোমাকে আমি কেন দেবো? আপনি বললেন তোমাকে দিতে হবে, নাইলে আমি তোমাকে পিটাবো, নাইলে আমি তোমার সাথে মারামারি করবো, দরকার হলে তোমার সাথে লড়াই করব, তারপরেও আমাকে দিতে হবে। আর আমি বললাম যে আসো তাহলে, কেমনে নিবা? নিতে পারবা না। আপনি আমার মারলেন, আমার উপরে করলেন, আমি আপনাকে 2-1টা ঘুষি টুসি দিলাম, কিছু হইল না পুরোপুরি, হ্যাঁ, এবং এটা করতে গিয়ে ওই বোতলটাও ভেঙে গেল, কিন্তু আপনি ওটার মধ্যে আচার নিতে পারলেন না। শেষ পর্যন্ত আচার আমার কাছেই রইল। এবং আপনি কি করলেন? আপনি বললেন আচ্ছা ঠিক আছে, অনেক হয়েছে, থাক, তোর আচার যদি তুই না দেওয়াই থাকা, অন্তত একটা চুক্তি করে আয়। তখন আমি বললাম যে চুক্তি করতে পারি, আমার এই যে বোতল ভাঙছে, এই যে আমার হচ্ছে তুমি গাল বেঁকা করছো, তারপর হচ্ছে রক্ত কি বলে এক জায়গা থেকে ফাটাই দিছো, আমার আশেপাশে বিভিন্ন জিনিসের ক্ষয়ক্ষতি হয়েছে, এটার পূরণ, ক্ষতিপূরণ দিতে হবে, এটা টাকা পয়সা দিতে হবে। বললো আচ্ছা ঠিক আছে, এটাও দেবো। এখন সে এটা করতে গিয়ে যদি গিয়ে বলে যে দেখো ওরে কিন্তু হেপি মারা মারছি, ওরে যে মারছি না, ও আর জীবনে কোনোদিন আমার বিরুদ্ধে কথা বলবে, ভাই আমি তো তোমার বিরুদ্ধে কথা বলতাম না, তুমি আমার বোতলের আচার নিতে আসছো, আমি বলছি দেবো না, এবং তুমি নিতে পারো না, তাহলে এখানে আমি জিতছি না। এখন তুমি 2 দিন পরে আবার আসবা আক্রমণ করতে, বা আবার আসবা তুমি হচ্ছে এই বোতলের আচার নিতে, হতে পারে, সেটা হতেই পারে, সেটা যে কেউ, চুক্তি ছাড়াও কত দেশ হচ্ছে চুক্তি থাকার পরেও নতুন করে আক্রমণ করে, হতেই পারে। কিন্তু আজকের এই পরিস্থিতি এ পর্যন্ত এখন যে অবস্থায় আছে, সে অবস্থার কথা হিসেব করলে সে হেরেই গেছে। এখন 2 দিন পরে সে আবার যদি আক্রমণ করে, ভাই 2 দিন পরে আক্রমণ করলে সেটার উপর ভিত্তি করে তার কিছু বলার নেই, করতেই পারে। আবার 2 দিন পরে আক্রমণ করলে হয়তো এর চেয়েও বড় পরাজয় হতে পারে। এখন প্রশ্ন হচ্ছে যে ইসরায়েল আক্রমণ করবে, ইসরায়েল এরকম আক্রমণ করবে, এই আক্রমণটা কন্টিনিউ হবে, সে করবে, ছোট ছোট